নমস্কার, আপনাদের মিস মাইন্ড চ্যানেলে আজকে আপনাদের দর্শন করাবো শ্রী রামকৃষ্ণ মঠ আটপুর, যেটি ঠাকুরের অন্যতম ত্যাগী পার্ষদ বাবুরাম মহারাজ অর্থাৎ স্বামী প্রেমানন্দজি মহারাজের জন্মস্থান। হুগলি জেলা শ্রীরামপুর মহকুমার অন্তর্গত এই প্রাচীন ঐতিহ্যবাহী আটপুর গ্রাম। আর এই আটপুর গ্রামে জন্মেছিলেন স্বামী প্রেমানন্দজি মহারাজ, যাকে ঠাকুর বলতেন এর হাড় অবধি শুদ্ধ, এবং রামকৃষ্ণ মঠ মিশনের প্রথম সম্পাদক ছিলেন এই বাবুরাম মহারাজ। তাহলে শুরু হচ্ছে আজকের ভিডিও। আটপুর রামকৃষ্ণ মঠে আসতে গেলে আপনাদের প্রথমে যেটা করতে হবে, হাওড়া থেকে তারকেশ্বর অথবা আরামবাগগামী ট্রেনে উঠে নামতে হবে হরিপাল স্টেশনে। এই হরিপাল স্টেশন থেকে আপনাদেরকে যেতে হবে আটপুর গ্রামে। তো সকাল সকাল ট্রেনে উঠে দুপাশে মনোরম সবুজ দৃশ্য দেখতে দেখতে আমি এসে পৌঁছালাম হরিপাল স্টেশন। এই হলো হরিপাল স্টেশন। এই হরিপাল স্টেশন থেকে বাইরে বেরিয়ে আসলে আপনারা পাবেন ট্রেকার এবং বাস। এই যে দেখুন দাঁড়িয়ে আছে ট্রেকার এবং বাসও দাঁড়িয়ে আছে। যেটা হোক আপনারা একটাতে উঠলেই পৌঁছে যাবেন রামকৃষ্ণ মঠে। দুটি কিন্তু রামকৃষ্ণ মঠের কাছে আপনাদেরকে পৌঁছে দেবে। সুন্দর চওড়া পিচ ঢালা রাস্তা আর দুপাশের মনোরম সবুজ দৃশ্য দেখতে দেখতে আপনারা অল্প কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন রামকৃষ্ণ মঠের কাছে। আমাদের কলকাতার শহরে যারা বাস করি তাদের কাছে এই দুপাশের সুন্দর সবুজ ধান ক্ষেত দেখা খুব বিরল। এটি চোখের পক্ষেও খুব ভালো। তো এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আপনারা খুব তাড়াতাড়ি পৌঁছে যাবেন রামকৃষ্ণ মঠে। বাস বা ট্রেকার আপনাদের ঠিক এরকম একটা জায়গা নামিয়ে দিয়ে চলে যাবে। সেখান থেকেই এই যে ডান দিকে দেখুন, আপনারা দেখতে পাবেন যে এই গ্রামেরই এক মিত্র বংশের প্রতিষ্ঠিত শিব মন্দির। বহু প্রাচীন এই শিব মন্দির। আর এই শিব মন্দিরকে ডান দিকে রেখে কিছুটা দূর এগিয়ে গেলেই পড়বে রামকৃষ্ণ মঠ আটপুর। ঠাকুর, মা, স্বামীজি এবং ঠাকুরের 12 জন পার্ষদের পদধূলি ধন্য এই আটপুর গ্রাম। এই আটপুর গ্রামের যে আপনারা এই মিত্র বংশের প্রতিষ্ঠিত শিব মন্দির দেখছেন, তার উল্টো দিকেই রয়েছে বাবুরাম মহারাজের পৈতৃক বাড়ি। এই গ্রামের দুই প্রাচীন বংশ, ঘোষ বংশে তারাপ্রসন্ন ঘোষের সাথে বিয়ে হয়েছিল মিত্র বংশের অভয়চন্দ্র মিত্রের কন্যা মাতঙ্গিনী দেবী। তাদের 3 পুত্র হয়, তুলসীরাম, বাবুরাম ও শান্তিরাম, এবং একটি কন্যা কৃষ্ণভাবিনী দেবী। এই কৃষ্ণভাবিনী দেবী ছিলেন বলরাম বসুর স্ত্রী। এই বলরাম বসু ঠাকুরের সংস্পর্শে আসার সাথে সাথে এই ঘোষ বংশ ঠাকুরের সংস্পর্শে আসে। চলুন তাহলে এবারে আমরা মঠের দিকে প্রবেশ করি। প্রথমে মঠে যেতে গেলে যেটি প্রথম চোখে পড়ে সেটি হচ্ছে মঠ অফিস। এই যে দেখুন লেখা রয়েছে মঠ অফিস। এই মঠ অফিস থেকে আপনাদের কিন্তু প্রসাদের কুপন কালেক্ট করতে হবে, এবং প্রসাদের কুপন কালেক্ট করতে গেলে আপনাদের আগের দিন মঠে মহারাজকে ফোন করতে হবে। আপনারা কজন আসছেন, কোথা থেকে আসছেন ইত্যাদি মহারাজ জেনে নিয়ে আপনাদের জন্য প্রসাদের ব্যবস্থা রাখবে। সঙ্গে সঙ্গে গেলে এখানে প্রসাদ পাওয়া একটু অসুবিধা হয়ে যায়, তাই আপনাদের আগে জানিয়ে রাখতে হবে। এবং কিভাবে জানাবেন সেই ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব। মঠ অফিস থেকে বেরিয়ে একটু এগিয়ে গেলেই এটি প্রথম পড়ে। এটি হচ্ছে বাবুরাম মহারাজের পৈতৃক বাড়ি।
আর এই হচ্ছে তার এন্ট্রেন্স। ঢুকি বাঁ দিকে যেটি আপনারা দেখতে পাচ্ছেন, যে বড় বিল্ডিংটি, এটি হচ্ছে ভক্তদের প্রসাদ কক্ষ। অর্থাৎ এখানে ভক্তরা উৎসবের সময় এবং যখনই এখানে প্রসাদের ব্যবস্থা থাকেন তখন তারা প্রসাদ পায়। এই হচ্ছে প্রসাদ কক্ষ। প্রসাদ কক্ষকে বাঁ দিকে রেখে সোজা ঢুকে চাল ছাউনির মতো একটি ঘর আছে, তার মধ্যে দিয়ে বাড়ির আমরা অপর অংশে প্রবেশ করছি। এই যে দেখুন লেখা, এই অপর অংশের দিয়ে আমরা বাড়ির উঠানের মাঝখানে এলাম। এই উঠানের মাঝখানেই রয়েছে ধুনি মণ্ডপ, বাঁ দিকে রয়েছে দুর্গা মণ্ডপ এবং এখানেই রয়েছে মা যেখানে থাকতেন সেই ঘর, সেই স্বামীজির ঘর এখানেই রয়েছে। এই সেই পবিত্র ধুনি মণ্ডপ যেখানে স্বামীজি সহ তার 9 জন গুরু ভাই সংকল্প নিয়েছিলেন ভবিষ্যৎ জীবনের সংসার ছেড়ে সন্ন্যাস জীবনে প্রবেশ করার, এবং আরও অনেক কিছু। তবে সেসব ঘটনা পরে আপনাদের সাথে শেয়ার করছি। আগে চলুন আমরা মায়ের ঘর দর্শন করে আসি এবং স্বামীজি যে ঘরটিতে থাকতেন সেই ঘরটিতে দর্শন করে আসি। ধুনি মণ্ডপকে বাঁ দিকে রেখে আস্তে আস্তে এগিয়ে গেলে বাঁ দিকে পড়ে প্রথম যে বাসভবনটি, সেটি মা ও স্বামীজির বাসভবন। চারিদিকে সুন্দর একটি ফুলের বাগান আছে। সিঁড়ি দিয়ে উঠে যে প্রথম দালানে যে ঘরটি, সেটি হচ্ছে স্বামীজির ঘর। এই হচ্ছে সিঁড়ি দিয়ে চারিদিকের ভিউ। অর্থাৎ এই যে আটপুর রামকৃষ্ণ মঠের প্রাঙ্গণটি কিন্তু অনেক বড়। অর্থাৎ বাবুরাম মহারাজের খুব সচ্ছল পরিবারের সন্তান ছিলেন, তো ওনাদের গৃহ প্রাঙ্গণটি কিন্তু অনেক বড়। বারান্দায় প্রথম যে ঘরটি, সেটি হচ্ছে স্বামীজি আর তার 9 যে গুরু ভাই যারা সেদিন এখানে এসেছিলেন তাদের সেই ঘর। একটু এগিয়ে গেলেই মায়ের ঘর। এই হচ্ছে মায়ের ঘর। চলুন আগে মাকে প্রণাম জানাই। এই ঘরে মা 1888 সালে এবং 1894 সালে দুর্গাপূজা থেকে লক্ষ্মী পূজা পর্যন্ত এই বাড়িতে এই ঘরটিতেই ছিলেন, এবং তার সাথে ছিলেন যোগিন মা ও গোলাপ মা। অপূর্ব শান্ত স্নিগ্ধ পরিবেশ এখানে। বারান্দা দিয়ে বসেই সবাই এখানে মাকে দর্শন করে, এবং এখানে যে পরিবেশে কত সুন্দর একটা স্নিগ্ধতা আছে, যারা এখানে এসেছেন তারা বা যারা আসবেন তারাই বুঝতে পারবেন। মা এখানে বসে সমস্ত ভক্তের আকুতি শোনেন, তাদের মনের মনোবাঞ্ছা পূরণ করেন, এবং বারান্দাটিতে এখানে যে স্বামীজি 9 গুরুর ভাইরা ছিলেন তাদের ছবি এই সমস্ত এখানে টাঙানো রয়েছে, এবং ফলকেও লেখা রয়েছে মা এখানে কতদিন ছিলেন।
এবার চলুন স্বামীজির ঘরের কাছে আসি। এই ঘরেই স্বামীজি তার 9 গুরু ভাইদের সাথে ছিলেন, যারা হলেন বাবুরাম মহারাজ, শরৎ মহারাজ, শশী মহারাজ, তারক মহারাজ, কালী মহারাজ, নিরঞ্জন মহারাজ, গঙ্গাধর মহারাজ এবং সারদা প্রসন্ন মহারাজ। 9 জন গুরু ভাইকে নিয়ে এখানেই ছিলেন স্বামীজি, 1 সপ্তাহকাল কাটিয়েছিলেন। আসলে হয়েছিল কি, ঠাকুরের মহাপ্রয়াণের পর স্বামীজিরা অর্থাৎ বরানগর মঠে খুব অভাবে, খুব কষ্টের মধ্যে দিন কাটাচ্ছিলেন। এই খবর যখন মাতঙ্গিনী দেবীর কাছে পৌঁছায় তখন উনি খুব কষ্ট বোধ করেন এবং ওনার বড় ছেলে তুলসীরামকে দিয়ে একটি চিঠি লিখে স্বামীজির কাছে পাঠান এবং এখানে এসে থাকার জন্য আমন্ত্রণ জানান। স্বামীজি এটিকে ঠাকুরের আদেশ মনে করে উনি সেই পত্র পাওয়া মাত্রই আনন্দে 2-4 জনকে নিয়ে যেতে চাইলেন, কিন্তু কানে কানে কথাটি আরও সবার কাছে ছড়িয়ে গেল এবং টোটাল 9 জনে মিলে তারা ট্রেন ধরে হরিপাল এলেন এবং সেখান থেকে ঘোড়ার গাড়ি করে সন্ধেবেলায় এসে পৌঁছালেন এই বাবুরাম মহারাজের জন্মস্থানে, এই বাড়িতে, এবং এই ঘরটিতে উনি 1 সপ্তাহকাল কাটিয়েছিলেন। এবার এলাম ধ্বনি মণ্ডপের সামনে। এই সেই পবিত্র ধ্বনি মণ্ডপ। প্রথমে এটি টিনের চাল দিয়ে ঘেরা ছিল। 1981 খ্রিস্টাব্দে এটি নতুনভাবে তৈরি করা হয়। এই ধ্বনি মণ্ডপের ইতিহাসটি কম বেশি সবাই জানেন যে 24শে ডিসেম্বর রাত্রে স্বামীজির নেতৃত্বে বাকি গুরু ভাইরা ধ্বনি জ্বালিয়ে ধ্যানে নিমগ্ন হন। সন্ধ্যার পর অনেক রাত অতিবাহিত হওয়ার পর যখন তাদের ধ্যান ভাঙে তখন তারা ঈশ্বরতত্ত্ব আলোচনায় নিমগ্ন হন। তারই মধ্যে হঠাৎ করে স্বামীজি উঠে দাঁড়িয়ে প্রভু যিশুর ত্যাগ ও তপস্যার কথা বলতে শুরু করেন। সকলের মনে হতে থাকলো যেন স্বামীজির মুখ দিয়ে এই কথাগুলি অন্য কেউ বলাচ্ছে। স্বামীজি অফুরন তার প্রাণশক্তি দিয়ে অনর্গলভাবে এই যীশুখ্রিস্টের ত্যাগ তপস্যার কথা সবারকে বলতে থাকেন এবং তারপর তিনি বলেন যে সেন্ট পলস এবং যীশুখ্রিস্টের যে ত্যাগী সন্তানরা ছিল তারা কিভাবে সারা বিশ্বে খ্রিস্ট ধর্মকে ছড়িয়ে দেন এবং তিনি বলেন তারাও যেন শ্রীরামকৃষ্ণের এই ত্যাগ ও তপস্যার কথা সারা বিশ্বে এইভাবেই যেন ছড়িয়ে দিতে পারেন এবং তার জন্য আজকে তারা সংকল্পবদ্ধ এবং প্রতিজ্ঞাবদ্ধ হন। তার জন্য তারা উঠে দাঁড়িয়ে তারা প্রত্যেকে প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে আজ থেকে তারা মানব কল্যাণের জন্য ঠাকুর শ্রীরামকৃষ্ণের মতকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য সংসার ত্যাগ করে সন্ন্যাসী হওয়ার সংকল্প গ্রহণ করলেন। এই সেই পবিত্র ধ্বনি ঘরটিতে এখন স্বামীজি এবং যে 9 জন স্বামীজির গুরু ভাইরা ছিলেন সেদিন তাদের প্রতিকৃতি আঁকা হয়েছে, প্রতিকৃতি বানানো হয়েছে এবং চারপাশে টেরাকোটার কাজ করা হয়েছে। সেই সংকল্পে রাত্রি যখন কেটে গিয়ে তারা ভোরবেলা জানতে পারলেন যে গতকাল ছিল যীশুখ্রিস্টের জন্মের আগের দিন, অর্থাৎ ক্রিসমাস ইভ। বোধহয় সেই মহান মানবের সেই পবিত্র আশীর্বাদই তাদের এই কর্মকাণ্ডে সামিল হওয়ার জন্য উদ্বুদ্ধ করেছিলেন, যার ফলস্বরূপ আজকের এই রামকৃষ্ণ মঠ মিশনের সেবা কার্য। এবং এই দিনটিকে মাথায় রেখে আজও প্রত্যেকটি রামকৃষ্ণ মঠ ও মিশনে 24শে ডিসেম্বরটিকে সংকল্প দিবস হিসেবে পালন করা হয়।
এই বাড়িতেই রয়েছে বাবুরাম মহারাজের যে কুলদেবতা তার মন্দির, এবং সেই মন্দিরও আমি আপনাদের দেখাবো। তো চলুন, আমি সেই মন্দিরের দিকেই আপনাদের নিয়ে যাচ্ছি। উঠোন পেরিয়ে আমরা বাবুরাম মহারাজের কুলদেবতা লক্ষ্মীনারায়ণজির মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে একটু এগিয়ে গিয়ে বাঁ দিকে বাবুরাম মহারাজের কুলদেবতা লক্ষ্মীনারায়ণজির মন্দির। বাবুরাম মহারাজের জন্মস্থান তো দর্শন হলো। এবার আমরা যাচ্ছি রামকৃষ্ণ মঠ আটপুরের যে মূল মন্দির, অর্থাৎ যেই স্থানে বাবুরাম মহারাজ জন্মেছিলেন, অর্থাৎ বাবুরাম মহারাজের মামার বাড়ি, সেই স্থানটি দর্শন করতে। গেট দিয়ে বেরিয়ে কিছুটা দূর এগিয়ে গেলে প্রথমেই পড়ে, যে একটু এগিয়ে গেলেই যেটা প্রথম চোখে পড়ে সেটা হচ্ছে রামকৃষ্ণ মঠ মিশনের, অর্থাৎ আটপুর রামকৃষ্ণ মঠ মিশনের গেস্ট হাউস শান্তি ভবন। এখানে আসতে গেলে আপনাদের আগে ইমেল করে মহারাজের পারমিশন নিতে হবে, তবে আপনারা এখানে এসে থাকতে পারবেন। আর এখানে আসার সবচেয়ে ভালো সময় হচ্ছে দুর্গাপুজো এবং ধুনি উৎসবের সময়, অর্থাৎ 24শে ডিসেম্বর, যে ক্রিসমাসের সময়, এটি হচ্ছে সবচেয়ে সুন্দর সময়। আর এই হচ্ছে ওনাদের গেস্ট হাউস। তবে এখানে কিন্তু প্রি বুকিং করতে হয়, আপনারা এসে হুট করে জায়গা পাওয়াটা সেক্ষেত্রে একটু অসুবিধার হয়ে দাঁড়ায়। আচ্ছা, গেস্ট হাউসকে বাঁ দিকে রেখে কিছুটা দূর হেঁটে গেলেই আপনাদের সামনেই পড়বে যে রামকৃষ্ণ মঠ আটপুরের মূল মন্দির। পুরোটাই কিন্তু হাঁটা পথ। এখানে টোটো অটো নেওয়া যায় কিনা জানি না, তবে আমি দেখিনি। এখানে সবাই হাঁটা পথেই যাচ্ছিল এবং গ্রাম্য পরিবেশে হাঁটা পথ কিন্তু মন্দ লাগে না। অল্প কিছুটা হেঁটে আমি এসে পৌঁছালাম রামকৃষ্ণ মঠ আটপুরের মূল মন্দির, অর্থাৎ বাবুরাম মহারাজের মামার বাড়ি। এই স্থানটিতেই বাবুরাম মহারাজ জন্মগ্রহণ করেছিলেন। পরবর্তীকালে এখানে মন্দির স্থাপিত হয়। এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় 16ই জুন 1961 সালে তৎকালীন রামকৃষ্ণ মঠ মিশনের সাধারণ সম্পাদক স্বামী বীরেশ্বরানন্দজির হাত ধরে, এবং তার পরবর্তীকালে 1965 সালে ডিসেম্বর মাসের 3 তারিখে স্বামী নির্বাণানন্দজি মহারাজ এই মন্দিরের আবরণ উন্মোচন করেন। আর এই হচ্ছে মূল মন্দির এবং তার গর্ভগৃহ। সামনে অপূর্ব নাট মন্দির এবং সেখানে ঠাকুরমা স্বামীজির এবং তাদের দ্বাদশ সন্তান, ত্যাগী সন্তানদের ছবি রয়েছে।
মূল মন্দিরে প্রণাম জানিয়ে এবার আপনাদের আমি দর্শন করাবো এই স্থানেরই একটি বিখ্যাত মন্দির, রাধা গোবিন্দজির মন্দির, যেটি বর্তমানে ভারতীয় প্রত্নতাত্ত্বিক ডিপার্টমেন্টের অধীনে। সেই মন্দির আপনাদের বা দর্শন করাতে নিয়ে যাব। মূল মন্দিরকে ডান দিকে রেখে কিছুটা এগিয়ে গেলেই আপনারা এখানে কতগুলো শিব মন্দির দেখতে পারবেন। তাদের প্রত্যেকের নাম রয়েছে, যেমন জলেশ্বর, বানেশ্বর, এরকম 4টি শিব মন্দির আছে। এবং শিব মন্দিরের পাশেই হয়েছে একটি রাধা গোবিন্দজির মন্দির। মন্দির খোলা স্থান টাইম আপনারা দেখতে পাচ্ছেন, পাশে তার অফিস আছে। মন্দির ভেতরে টেরাকোটার কাজ অপূর্ব, অপূর্ব এখানকার শৈলী। এটি বর্তমানে ভারতীয় প্রত্নতাত্ত্বিক বিভাগের অন্তর্গত। এই হচ্ছে সেই মন্দির। এই মন্দিরের প্রত্যেকটি দেওয়ালে এখানে রয়েছে 18টি আমাদের যে পুরাণ আছে, সেই পুরাণের কাহিনী বর্ণনা করা হয়েছে টেরাকোটার কাজের মাধ্যমে। এবং এই মন্দির স্থাপন করেছিলেন 1786 খ্রিস্টাব্দে। বাঁকুড়া, নদিয়া জেলা থেকে প্রচুর মন্দির তৈরি করার কর্মীরা এসে এই টেরাকোটার কাজ করেছিলেন এবং বানিয়েছিলেন বর্ধমান রাজার দেওয়ান শ্রীযুক্ত কৃষ্ণরাম মিত্র। চলুন মূল মন্দিরে প্রবেশ করা যাক। মূল মন্দিরের গায়ে পুরোটাতেই একেবারে টেরাকোটার কাজ ভর্তি ভর্তি করে করা আছে। অপূর্ব তার শৈলী, খুব কমই আপনাদের ক্যামেরার সামনে তুলে ধরতে পারছি, কাছ থেকে দেখলে একটু বেশি ভালো লাগে। এবং ভেতরে যে রাধা গোবিন্দজিও রয়েছে তার ছবিও আমি আপনাদের দেখাচ্ছি। ইনি হলেন মন্দিরের মূল দেবতা রাধা গোবিন্দজিউ। রাধা গোবিন্দজির মন্দির দর্শন করার সাথে সাথেই আমাদের রামকৃষ্ণ মঠ আটপুরের এই যে পরিক্রমা, সেটিও সমাপ্ত হলো। আশা করি যতটুকু সম্ভব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আপনাদের নিশ্চয়ই ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আসবো আবার নতুন কোনো মঠ মিশন নিয়ে। ততদিন সকলেই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।